বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে শোনা যাচ্ছে পিলে চমকে যাওয়ার মতো বাজে শব্দ। আজ মনে হয় সারা রাত বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে সেরকমই বার্তা দেওয়া হয়েছে। জানলার দিকে তাকিয়ে বৃষ্টি দেখতে দেখতে সিগারেটের টান দিতে থাকলো প্রিয়তোষ। পুরো নাম প্রিয়তোষ মজুমদার, পেশায় একজন লেখক। আসলে অনেক দিন ধরেই প্রিয়তোষ বাবু ভাবছিলেন যে একটা দুর্ধর্ষ ভয়ানক ভূতের গল্প লিখবেন। আসলে ইনি জীবনে অনেক ধরনের গল্প লিখলেও ভূতের গল্প কখনো লেখেননি। কিন্তু এবারে তার খুব ইচ্ছা যে এইবারের পুজো সংখ্যা পত্রিকায় পাঠকদের উদ্দেশ্যে একটা ভয়ঙ্কর ভূতের গল্প উপহার দেবেন তিনি। সিগারেটের টান দিয়ে গল্প ভাবতে ভাবতে একটা সুন্দর প্লট মাথায় চলে এলো প্রিয়তোষের। তাই সে সিগারেটটা জানলা দিয়ে বাইরের দিকে ফেলে খাতা কলম নিয়ে বসতে যাবে, ঠিক এরকম সময় বাইরের দরজায় কলিং বেল বাজার শব্দ। ঘরের টেবিল ক্লকটার দিকে তাকিয়ে দেখলো রাত 10টা। এত রাতে কে এলো আবার? প্রিয়তোষ মনে মনে ভাবতে থাকে। ভাবতে ভাবতেই আরো বার কয়েক কলিং বেল বেজে উঠল। না, এবার আর বসে থাকলে চলবে না। তাই খাতা কলমটা টেবিলের উপর রেখে দরজাটা খুলতে গেল প্রিয়তোষ। আর দরজা খুলতেই দেখলো যে একটা মহিলা বৃষ্টিতে দাঁড়িয়ে আছে। বয়স আন্দাজ 22 থেকে 25-এর মধ্যে। মেয়েটিকে দেখে প্রিয়তোষ জিজ্ঞেস করলো, হ্যাঁ বলুন। বলছি, আমাকে একটু কিছুক্ষণের জন্য আপনার বাড়িতে থাকার পারমিশন দিবে? আমার বাড়িতে? প্রিয়তোষ একটু যেন অবাক হলো। আসলে প্রিয়তোষ এই বাড়িতে একাই থাকে। মা বাবা অনেক আগেই মারা গেছেন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে। সেই ছোটবেলা থেকেই সে তার ঠাম্মির কাছে মানুষ হয়েছে। যদিও এখন ঠাম্মিও গত হয়েছে প্রায় 3 বছর হতে চলল। তার উপর আজ এই 35 বছরের জীবনে এখনো সে বিয়ে করেনি। এক কথায় ব্যাচেলার। তাই একজন ব্যাচেলার মানুষ হয়ে একটা অবিবাহিতা মেয়েকে বাড়িতে রাখা কি ঠিক হবে? এসব ভাবতে থাকার মাঝেই মেয়েটি বলল, ভাববেন না, আমি আপনাকে কোনো বিপদে ফেলবো না। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আসলে একটু বিপদে পড়েছি, তাই আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। আমাকে দয়া করে একটু সাহায্য করুন। ঠিক আছে, আপনি ভেতরে আসুন। মেয়েটি ভেতরে ঢুকতেই প্রিয়তোষ বাইরের দরজাটা বন্ধ করে দিল। তারপর একটা টাওয়েল হাতে করে নিয়ে এসে প্রিয়তোষ বলল, আপনি তো পুরো ভিজে গেছেন দেখছি। এই নিন, ভিজে শরীরে থাকলে শরীরটা আরো খারাপ করবে। চিন্তা করবেন না, আমার আর কিছুই হবে না। তবে আপনাকে বোধহয় একটু বিরক্ত করলাম, তাই না? না না, এতে বিরক্ত হওয়ার কি আছে? তা আপনি এত রাতে এই বৃষ্টির মধ্যে কি করতে বেরিয়েছিলেন? সেটা বলার জন্যই তো আপনার কাছে এলাম। আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। ও, আমার নাম হচ্ছে প্রিয়তোষ মজুমদার। আমি পেশায় একজন লেখক। ও, আপনি আমার সেই পছন্দের লেখক যার প্রায় প্রতিটা গল্পই আমি পড়েছি। সত্যি আপনার লেখা গল্পগুলো এত সুন্দর হয় যে বারবার পড়তে ইচ্ছে করে। থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা তো বললেন না। ও, আমার নাম অনন্যা রয়। আপনি কি করেন? সত্যি বলতে আমি কিছুই করি না। বাবা মার আদরে বড় হয়েছি, যখন যা চেয়েছি তাই পেয়েছি। বাপি আমাকে খুব ভালোবাসে।
যদিও আমি সেই ভালোবাসার মর্যাদা রাখতে পারিনি। এরকম কেন বলছেন? কি হয়েছে জানতে পারি? নিশ্চয়ই পারেন। আর শুধু পারেনি না, আপনি চাইলে আমার জীবনী নিয়ে একটা ছোটখাটো গল্প লিখতে পারেন। বাহ, তার মানে একটা ইন্টারেস্টিং গল্প আমি পেতে চলেছি, তাই তো? ইন্টারেস্টিং কিনা সেটা তো আপনার নিয়মিত পাঠকরা বলবে। তবে আমার এই গল্পটা বলার উদ্দেশ্য একটাই, যাতে কোনো মানুষ আমার মতো ভুল করে জীবনে না পস্তায়। দেখুন, আপনার যদি অসুবিধা না থাকে তাহলে আপনার গল্পটা শুরু থেকে বলুন। সত্যি বলতে কি, এই ঝড় বৃষ্টির রাতে গল্প লেখার থেকে গল্প শুনতে বেশি মজা লাগে। তাই আপনি আপনার গল্পটা শুরু করে দিন। অনন্যা এবার জানলার ধারে গিয়ে বাইরের বৃষ্টি ভেজা রাস্তাটা দেখতে থাকলো। দূরে একটা 4 চাকার গাড়ি দাঁড়িয়ে আছে। অনন্যা নিজের কাহিনী বলা শুরু করলো। বড়লোক বাড়ির মেয়ে আমি। ছোটবেলা থেকে খুব জেদি আর একগুঁয়ে প্রকৃতির মানুষ ছিলাম। মা আর বাপি আমার কোনো স্বাদ অপূর্ণ রাখেনি। আমার একটা দাদা আছে, সেও আমাকে খুব ভালোবাসে, আমার খুব খেয়াল রাখে। কেউ আমার সাথে খারাপ ব্যবহার করলে কিংবা কেউ আমার দিকে কুনজরে তাকালে দাদা তার কলার চেপে ধরে। এক কথায় কোনো খারাপ দৃষ্টি আমার উপর পড়তে দেয় না। আমাকে সবাই খুব ভালোবাসে, আমিও ওদেরকে ভালোবাসি। কিন্তু আমার এই ভালোবাসার মানুষের তালিকায় যে আরো একজন বিশেষ মানুষ চলে আসবে, তা আমি ভাবতেও পারিনি। মনোজ, আমার সাথে যার ফেসবুকে আলাপ, প্রথম প্রথম হাই হ্যালো দিয়ে সম্পর্কটা শুরু হলেও সেটা কখন যে ভালোবাসায় পরিণত হয়েছে তা নিজেও বুঝতে পারিনি। মনোজ আমার প্রচুর খেয়াল রাখতো। আমি খেয়েছি কিনা, আমার শরীর খারাপ হয়েছে কিনা, এমনকি শরীর খারাপ হলে ওষুধ কিনে দিয়ে নিজের হাতে খাইয়ে দিত সে। আমাকে যেন সে চোখে হারাতো। একদিন বাড়িতে কাউকে কিছু না বলে মনোজের সাথে লং ড্রাইভে বেরিয়ে পড়লাম। ভাবলাম বেশ ভালোই হলো, সারাটা দিন ওকে কাছে পাবো। সত্যি বলতে কি, ওকে আমিও এক মুহূর্ত ছেড়ে থাকতে পারতাম না। বাড়িতে তখনও কিছু বলে উঠতে পারিনি মনোজের ব্যাপারে। ভেবেছিলাম খুব শীঘ্রই বলবো, কিন্তু তারপর অনন্যা এবার থামলো। বাইরে বৃষ্টিটা যেন একটু কমেছে, কিন্তু মেঘটা সমানে রেখে যাচ্ছে। অনন্যাকে থামতে দেখে প্রিয়তোষ বলে উঠল, তারপর তারপর কি হলো? অনন্যা একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলো। লং ড্রাইভে বেরিয়ে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। এদিকে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এত বৃষ্টি যে গাড়ি চালানো যাচ্ছে না, তাই বাধ্য হয়ে গাড়িটা রাস্তার একটা পাশে দাঁড় করানো হলো। সামনেই একটা ছোট্ট ঘর মতো দেখা যাচ্ছিল। আমি আর মনোজ সেখানে এলাম। আমরা দুজনেই গাড়ি থেকে নামতে গিয়ে পুরোপুরি ভিজে গেছি। আমার ভেজা শরীর দেখে মনোজ নিজেকে আটকাতে পারে না। সে আমার সাথে ঘনিষ্ঠ হতে চায়। আমি তাকে বাধা দিই, বলি, না প্লিজ এরকম করো না মনোজ, আমাদের এখনো বিয়ে হয়নি। আরে কিছু হবে না সোনা, আমরা তো দুজন দুজনকে ভালোবাসি বলো। আমাদের মনের মিলন তো কবেই হয়ে গেছে। আজ না হয় আমাদের শরীরের মিলনটাও হয়ে যাক। এসো বাবু, আমার কাছে এসো এসো। মনোজ আমাকে জড়িয়ে ধরে। ওকে বাধা দেওয়ার চেষ্টা করলেও ও আমার কোনো কথাই শোনেনি। উল্টে আমাকে আদর করতে থাকে। একটা সময় আমিও ওর আদরে পাগল হয়ে নিজেকে ওর হাতে পুরোপুরি সমর্পণ করে দিই।
এইভাবে কেটে যায় ঘন্টার পর ঘন্টা। এই ঝড় বৃষ্টির রাতেই হয়ে যায় আমাদের ফুলশয্যা। বেশ কয়েকদিন পর জানতে পারি আমি প্রেগনেন্ট। সত্যি বলতে কি, প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম। মা, বাপি, দাদা এরা জানতে পারলে কি হবে? পরে অবশ্য ভেবে দেখলাম, ধুর, শুধু শুধু এত টেনশন নিচ্ছি। এমনিতেই তো আমার বিয়ের বয়স হয়ে গেছে, তার উপর বাড়ির থেকে বিয়ের সম্বন্ধ দেখছে, তাই আজই বাড়িতে মনোজের কথাটা বলতে হবে। কিন্তু তার আগে একবার মনোজকে সব বলতে হবে। তাই ছুটে চলে গেলাম মনোজের কাছে, ওকে সবটা খুলে বললাম। কিন্তু সবটা শুনে মনোজ যা বলল, তাতে আমার মাথায় যেন বাজ পড়ল। দেখো, এই মুহূর্তে আমার তোমাকে বিয়ে করা একেবারেই সম্ভব না, তাই এই বাচ্চাটাকে নষ্ট করে দাও। তুমি কি বলছো? তুমি জানো মনোজ, এটা আমাদের ভালোবাসার চিহ্ন, আর সেই চিহ্নকে তুমি মুছে ফেলতে বলছো? কেন মনোজ, কেন? কারণ আমি তোমাকে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবে না? এই মনোজ, এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কারণ আমি অলরেডি 3 বছর ধরে একটা রিলেশনশিপে আছি। ইয়েস, সীমা আমার গার্লফ্রেন্ডের নাম। আমার বাড়ির লোকও তাকে চেনে। সত্যি বলতে কি, তোমার মতো একটা সুন্দরী, সেক্সি, বড়লোক ঘরের মেয়েকে পেয়ে ভেবেছিলাম যে 2 দিনের জন্য ফুর্তি করব, কিন্তু তুমি যে প্রেগনেন্ট হয়ে যাবে এত সহজে, সেটা তো ভাবিনি। যাই হোক, দেখো, তুমি হচ্ছ বড়লোক বাপের একমাত্র মেয়ে, টাকার কোনো অভাব নেই। তাই যাও, যাও গিয়ে কোনো ভালো একটা ক্লিনিকে অ্যাবর্শন করে নাও। যাও যাও যাও। না, কখনো না। আমি আমার বাচ্চাকে কিছুতেই নষ্ট করব না। একটা কথা কান খুলে শুনে রাখো মনোজ, তুমি যদি আমাকে বিয়ে না করো, তাহলে আমি সবাইকে জানিয়ে দেবো যে তুমি আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার শরীর ভোগ করে আমাকে ছেড়ে দিয়েছ। আমি তোমাকে কিছুতেই শান্তিতে থাকতে দেব না মনোজ, কিছুতেই না। কি বললি? আমাকে তুই শান্তিতে থাকতে দিবি না? আমার কথা সবাইকে বলে দিবি তুই? হ্যাঁ? এই, তুই কি ভাবলি? তুই আমার পর্দা সবার সামনে ফাঁস করবি আর আমি তোকে ছেড়ে দেব? তোর সাথে আমার সেদিনের ফুলশয্যার ভিডিওটা আমার এই মোবাইলে রেকর্ড করা আছে। ভেবেছিলাম এইটা দেখিয়ে তোর থেকে মোটা টাকা কামাবো। এই শোন, আমাকে এখনো তুই পুরোপুরি চিনিস না। যদি প্রাণে বাঁচতে চাস না, আর নিজের সম্মানের ছিটে ফোঁটা বাঁচিয়ে রাখতে চাস, তাহলে আমার নামটা যেন তোর মুখে আর না শুনি। যদি শুনতে পাই, তাহলে তোর এই ফুলশয্যা স্পেশাল এপিসোডটা লোকের মোবাইলে মোবাইলে পৌঁছে যাবে MMS হয়ে। বুঝলি? চল যা এখান থেকে। ঘাড় ধাক্কা দিয়ে মনোজ আমাকে বাড়ির থেকে বের করে দিল। বুঝতে পারলাম নিজের ভুলটা। দুদিনের আলাপে একটা অপরিচিত মানুষের হাতে নিজের মন আর শরীর তুলে দেওয়াটা সবচেয়ে বড় বোকামি। কি করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। তাই বাধ্য হয়ে বাড়ির লোককে সবটা জানালাম। সবটা শুনে বাড়ির সবাই আমাকে খুব মারলো আর বলল আমার জন্য নাকি তাদের সম্মান নষ্ট হয়েছে। তাই আজ থেকে আমি আমার বাড়ির লোকের কাছে মৃত। খুব কষ্ট পেলাম কথাগুলো শুনে। তাই আমি এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম। এক বান্ধবীর বাড়িতে উঠলাম, আমার সবচেয়ে কাছের বান্ধবী দিয়া। সে আমাকে অনেক করে বোঝালো, দেখ অনন্যা, তুই যা করেছিস তা সত্যি অন্যায় করেছিস।
তোর থেকে বড় বোকা এ দুনিয়ায় আর হয়তো কেউ নেই। আরে একটা কদিনের আলাপে কেউ কাউকে তার সবকিছু দিয়ে দেয়? এই তোদের মতো কিছু অবুঝ বোকা নিরীহ মেয়েদের সেন্টিমেন্টাল শ্বশুরে দিয়ে ছেলেরা বশ করে। তোরা আর কবে শিখবি? এখন তোর যা অবস্থা, তাতে তো তোকে অ্যাবর্শন করে বাচ্চাটাকে নষ্ট করতেই হবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। না দিয়া, না, আমি আমার বাচ্চাটাকে কিছুতেই নষ্ট করতে দেব না, কিছুতেই না। কি বলছিস কি তুই? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কেই তোকে বলছি, আমি কোনোভাবেই আমার বাচ্চাটাকে নষ্ট করব না। একটা কথা আমাকে বলতো, তোর যে এত বড় সর্বনাশ করলো, তুই তার বাচ্চাটাকে বাঁচাতে চাইছিস? না রে দিয়া, তুই একটু ভুল করে ফেললি। এটা শুধু ওই বিশ্বাসঘাতকটার বাচ্চা নয়, এটা আমারও বাচ্চা। ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করে আমার শরীর আর টাকা ভোগ করার জন্য আমার সাথে শরীরী খেলা খেলতেই পারে, কিন্তু আমি জানি আর ভগবান জানে আমি আমার এই শরীরটা ভালোবেসে মনোজকে দিয়েছি। তাই আমার কাছে আমার এই গর্ভের সন্তান ভালোবাসার ফসল, ফুর্তির নয়। তাই প্লিজ তোকে হাত জোর করে বলছি, আমাকে এই বাচ্চাটা নষ্ট করতে বলিস না। কিন্তু একটা কথা বল, এই বাচ্চাটা কার পরিচয়ে বড় হবে? ওর তো বাবা নেই, মনোজ তো ওকে কোনো দিনই মেনে নেবে না। ওর মায়ের পরিচয় বড় হবে? কে বলেছে পরিচয় শুধু বাবারই হয়, মায়ের হয় না? কি আশ্চর্য! একটা মেয়ে 10 মাস 10 দিন গর্ভে একটা সন্তানকে ধারণ করবে, আর সন্তান পরিচয় পাবে শুধু তার বাবার। কি অদ্ভুত, তাই না? প্রিয়তোষ এতক্ষণ সব মনোযোগ সহকারে শুনছিল, তাই সে গল্পের ক্লাইম্যাক্সটা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। তাই সে প্রশ্ন করে বসল, এরপর কি হলো? বাচ্চাটা কি? মুখের কথা কেড়ে নিয়েই অনন্যা বলে উঠল, নিশ্চয়ই, আমি ওকে মরতে দিইনি, ওর জন্ম হয়েছে। ভগবানের আশীর্বাদে আমার বাচ্চা সুস্থভাবেই জন্মগ্রহণ করেছে। ওয়াও, গ্রেট! সত্যি আপনার সাহস আছে। আপনি প্রমাণ করে দিলেন যে ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে কোনো কলঙ্কই তাকে কালিমা লিপ্ত করতে পারবে না। বাহ, বেশ দারুণ বললেন তো কথাটা। এই জন্যই তো আপনি একজন স্বনামধন্য লেখক। ঠিক বলেছেন আপনি। চাঁদের মুখে কলঙ্কের দাগ থাকলেও তার শোভা কোনোদিন কমে যায় না। তাই আমিও চাই আপনি আমার এই গল্পের কাহিনীর মাধ্যমে গোটা সমাজের কাছে বেশ কিছু বার্তা দিন, যে বার্তাগুলো আজকের দিনের মৃত সমাজ ব্যবস্থাকে জীবন্ত করে তোলার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আর সেই বার্তাগুলো নিশ্চয়ই লেখক প্রিয়তোষ মজুমদারকে বলে দিতে হবে না, কি তাই না? সবই বুঝলাম, কিন্তু একটা জিনিসের উত্তর এখনো পেলাম না। আপনি এত রাতে বৃষ্টির মধ্যে কোথায় গেছিলেন? আপনার বাচ্চাটা কোথায় এখন? মানে কার কাছে আর কি? আর মনোজকে কি আপনি শাস্তি দিয়েছেন? আপনার বাড়ির লোকেরাই বা কোথায়? ওরে বাবা, আপনার তো দেখছি অনেক প্রশ্ন। বেশ, আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, তবে তার আগে আপনাকে একটা ছোট্ট কাজ করে দিতে হবে। কি কাজ? বাইরে একটা সাদা গাড়ি দাঁড়িয়ে আছে, আপনি ওখানে যান। ওখানে গিয়ে আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, কথা দিচ্ছি। অনন্যার কথা শুনে প্রিয়তোষ যেন একটু অবাক হলো। তারপর নিজের কৌতূহল চেপে রাখতে না পেরে সে দরজা খুলে বেরিয়ে এলো রাস্তায়। তারপর এদিক ওদিক দেখতে দেখতে সাদা গাড়িটা তার নজরে পড়ল। একটু একটু করে গাড়িটার দিকে এগোতে থাকলো প্রিয়তোষ। আর মাত্র 5 পা এগোলেই গাড়ির পুরোপুরি সামনে চলে আসবে প্রিয়তোষ। এমন সময় শুনতে পেল একটা বাচ্চার কান্না।
প্রিয়তোষ থমকে দাঁড়ালো। হ্যাঁ, কান্নার আওয়াজটা তো গাড়ির ভেতর থেকেই শোনা যাচ্ছে। না, আর দাঁড়ালে চলবে না। এগিয়ে গিয়ে গাড়ির সামনের দরজাটা খুলতেই প্রিয়তোষ চমকে উঠল। সে মনে হয় জীবনে কোনো দিন এতটাও চমকায়নি যতটা সে আজ চমকেছে। প্রিয়তোষ দেখতে পেল গাড়ির সামনে সিটে মরে পড়ে আছে একজন মহিলা। সেই মৃত মহিলাটি একটা বাচ্চাকে জড়িয়ে ধরে আছে। সেই মহিলা আর কেউ নয়, অনন্যা। এইরকম এক অদ্ভুত ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন কোনো দিন হয়নি প্রিয়তোষ। তাই সে অত্যন্ত ভয় পেয়ে গেল। ঠিক এমন সময় তার সামনে এসে দাঁড়ালো এক অশরীরী মূর্তি। এইবার প্রিয়তোষ একটা জিনিস বুঝে গেল যে সে এতক্ষণ যার গল্প শুনছিল সে আর বেঁচে নেই। প্রিয়তোষের সামনে যে দাঁড়িয়ে আছে সে হলো অনন্যার আত্মা। কি প্রিয়তোষ বাবু, আপনি কি আমাকে দেখে ভয় পাচ্ছেন? ভয় পাবেন না। কি কি চান আপনি? আমার কাছে আপনি কেন এলেন? কারণ আমি জানি আপনি পারবেন আমার বাচ্চাকে রক্ষা করতে। আমি আমি আপনার বাচ্চাকে, মানে? চিন্তা করবেন না, আপনি পারবেন। আপনি চাইলে আমার বাচ্চাকে কোনো না কোনো অনাথ আশ্রমে দিয়ে দিতেই পারেন, কিন্তু আমি জানি আপনি এরকম করবেন না। আপনি কি করে জানলেন? কারণ বাবা মা না থাকলে একটা বাচ্চার কতটা কষ্ট হয় সেটা তো আপনি আমার থেকে বেশি ভালো জানেন, তাই না প্রিয়তোষ বাবু? আপনি কি করে জানলেন যে আমার মা বাবা নেই? আমি তো আর এখন রক্ত মাংসে গড়া শরীরী মানুষ নই। আমি তো এখন হয়ে গেছি এক অশরীরী আত্মা। আর একটা আত্মা সব কিছু জানতে পারে যা একজন সাধারণ মানুষ পারে না। তার মানে আপনি এখানে জেনে শুনে এসেছেন আমার কাছে, তাই তো? আমি এখানে এসেছি আপনার ঠাম্মার দয়ায়। মানে? মানেটা আপনি একটু পেছন ঘুরুন, জানতে পারবেন। প্রিয়তোষ সঙ্গে সঙ্গে পেছন ঘোরে। আবারও সে চমকে ওঠে। এ কি ঠাম্মা? হ্যাঁ বাছা, আমাকে দেখে ভয় পাস না যেন। আমি তোর ক্ষতি করতে আসিনি, এসেছি তোকে একটা কথা বলতে। তখন তুই খুব ছোট, মাত্র 5 বছর বয়স তোর। একদিন তোর মা বাবা তোকে নিয়ে গাড়ি করে ঘুরতে বেরিয়েছিল, কিন্তু বাড়ি ফেরার পথে তোদের গাড়িটা ভয়ঙ্কর ভাবে অ্যাক্সিডেন্ট হয়। আমি আমার একমাত্র সন্তানকে চিরকালের মতো হারাই। আর তুই হারাস তোর মা বাবা দুজনকে। অ্যাক্সিডেন্টে তোর মা বাবা মরে গেলেও তুই
বেঁচেছিলিস কেন জানিস? কারণ তোর মা বাবার আত্মা সেদিন তোকে বাঁচিয়ে আমার কাছে তোকে দে চিরকালের মতো বিদায় দিয়েছিল পৃথিবী ছেড়ে। আমি তোকে কোলে পিঠে করে মানুষ করতে থাকলাম। আমি ধীরে ধীরে হয়ে উঠলাম তোর মা, তোর বাবা। আজ আমি নেই, তুই আছিস। একবার একবার তাকিয়ে দেখ বাচ্চাটার দিকে, ভালো করে তাকিয়ে দেখ। ও জানি না ওর মা কি হয়েছে। ঠাম্মির কাছ থেকে সবকিছু শোনার পর প্রিয়তোষের চোখে জল চলে এলো, কিন্তু সে তার চোখের জল মুছে অনন্যার দিকে তাকিয়ে অনন্যাকে জিজ্ঞেস করে, কিন্তু আপনি মরলেন কি করে? গাড়ির তো কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, তাহলে? ওই শয়তানটা আমার এই অবস্থা করেছে। কে? মনোজ? হ্যাঁ, বাচ্চাটা হওয়ার পর আমি দিয়ার বাড়িতে ছিলাম প্রায় 6 মাস। আমার নিজের বাড়ির দরজা আমার জন্য তখন চিরকালের মতো বন্ধ। যদিও বাপি আমাকে একটা শর্ত দিয়েছিল, যদি আমি আমার বাচ্চাটাকে মেরে ফেলি তাহলে সবাই আমাকে আবার আপন করে নেবে। কিন্তু আমি মানিনি। বাচ্চাটা তো কোনো দোষ করেনি, সে শুধু শুধু কেন আমার পাপের ফল ভোগ করবে? তাই আমি আমার পরিবার আর বাচ্চার মধ্যে আমার বাচ্চাকেই চুজ করলাম। এদিকে দিয়ার বাড়ির লোক আমি থাকার জন্য অশান্তি শুরু করলো। বুঝতে পারলাম আমার আর এখানে থাকা হবে না। আমি চাইনি আমার জন্য আমার বন্ধু কারোর কাছে কথা শুনুক বা বিপদে পড়ুক বিনা দোষে। তাই আমি আমার বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়লাম। কি করব, কোথায় যাব, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। দিয়ার কাছ থেকে খবর পেলাম মনোজের এনগেজমেন্ট হতে চলেছে সীমা বলে একটা মেয়ের সাথে খুব শীঘ্রই। আমি আর মাথা ঠিক রাখতে পারলাম না। ছেলেকে কোলে নিয়ে সোজা চলে গেলাম মনোজের বাড়ি। ঠিক করে নিলাম মনে মনে, আমার যে এত বড় সর্বনাশ করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না। মনোজকে ফোন করে বাড়ির বাইরে আসতে বললাম। কি ব্যাপার, আমাকে ফোন করেছো কেন? বাড়ির বাইরে এসো, আমি দাঁড়িয়ে আছি তোমার ছেলেকে নিয়ে। আমার ছেলে? তার মানে তুমি অ্যাবর্শন করাওনি? আমি তোমার মতন খারাপ মানুষ নই মনোজ, যে নিজের সম্মান বাঁচাতে নিজের গর্ভের সন্তানকে হত্যা করব। তুমি এখানে এসেছো কেন? তুমি খুব ভালো করেই জানো আমি এখানে কেন এসেছি। না, আমি আমার নিজের জন্য আসিনি। একদিন যে ভালোবাসা তোমার প্রতি আমার ছিল সেটা আজ ঘৃণায় পর্যবসিত হয়েছে। কিন্তু আমার সন্তান তো কোনো দোষ করেনি, তাহলে আমাদের পাপের ফল ও কেন ভোগ করবে? কি চাও তুমি? যে ক্ষতি তুমি আমার করেছো সেটা আর কোনোদিনও তুমি ঠিক করতে পারবে না। তাই আমি চাই আমাদের সন্তানের স্বার্থে আমরা যাতে একসাথে থাকি, বাবান যাতে তার বাবাকে পায়। প্লিজ আমার জন্য না হলেও আমাদের সন্তানের জন্য তুমি ফিরে এসো। আসছি। মনোজ এলো, আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদলো।
আমার কাছে ক্ষমা চাইলো। আমিও আর ওর কান্না দেখে থাকতে পারলাম না, ক্ষমা করে দিলাম। কিন্তু তখনও জানতাম না যে আমি আবারও একটা বিরাট ভুল করতে বসেছি। করে ফেললাম বিরাট একটা ভুল। মনোজ ফোন করে তার এক বন্ধুকে গাড়ি নিয়ে আসতে বলল। আমি মনোজকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার মনোজ, তুমি কাকে আসতে বললে? আমরা বাড়ির ভেতরে যাব না? দেখো, এখানে দাঁড়িয়ে প্ল্যান করা যাবে না। বাড়ির লোক যদি দেখে যে আমি বিয়ের আগে বাচ্চার বাবা হয়ে গেছি, তাহলে আমাকে ত্যায্য পুত্র করবে। তখন তোমাকে নিয়ে আমাকে রাস্তাতে কাটাতে হবে। তাছাড়া এই এঙ্গেজমেন্টটাও তো আমাকে আটকাতে হবে, তাই না? তোমাদের উপর অনেক অন্যায় করেছি গো, আর নয়। এবার থেকে আমরা সবাই একসাথে থাকবো। কি খুশি তো এবার? একটা গিরগিটিও এত তাড়াতাড়ি রং বদলাতে পারে না যতটা এই মানুষ শয়তানটা পারে। কিছুক্ষণের মধ্যেই একটা গাড়ি এলো। আমাকে আর বাগানকে নিয়ে মনোজ গাড়ির পেছনের সিটে উঠে বসলো। সামনে মনোজের বন্ধু রঞ্জিত গাড়ি চালাচ্ছিল। মনোজ রঞ্জিতকে প্রথমে একটা কোল্ড ড্রিঙ্কসের দোকানে দাঁড়াতে বলে। এরপর গাড়ি থেকে নেমে কোল্ড ড্রিঙ্কস কিনে আবার গাড়িতে এসে বসে পড়েছে। আমার হাতে কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে বলে, নাও শোনা, এই কোল্ড ড্রিঙ্কসটা ঢকঢক করে খেয়ে নাও তো। নাও। আমার অনেকক্ষণ ধরে তেষ্টায় গলাটা শুকিয়ে গিয়েছিল, তাই কোল্ড ড্রিঙ্কসের ঢাকনাটা খুলে ঠকঠক করে কয়েক চোখ খাওয়ার পর হঠাৎ গলাটা যেন চলতে শুরু করলো। খুব কষ্ট হতে থাকলো। কি হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। এদিকে মনোজ রঞ্জিতকে একটা ফাঁকা জায়গায় গাড়িটাকে নিয়ে যেতে বলল। মনোজের নির্দেশ মতো রঞ্জিত একটা ফাঁকা জায়গায় গাড়িটাকে এনে দাঁড় করালো। আমি অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার ছেলেকে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে এলাম। মনোজ আর রঞ্জিতও বেরিয়ে এলো গাড়ি থেকে। দুজনের দিকে তাকিয়ে হাসতে থাকলো। আমি ততক্ষণে যা বোঝার বুঝে গেছি। আমার কোল্ড ড্রিঙ্কসে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে, যাতে আমি সেটা খেয়ে মরে যাই। বেশ বুঝতে পারলাম আমার হাতে আর বেশি সময় নেই, তাই মারা যাওয়ার আগে বাবানকে বাঁচাতেই হবে। আমি ওদের হাত থেকে বাঁচার জন্য ওই অবস্থা দিয়ে দৌড়াতে থাকলাম। কিছুটা দৌড়াতেই মাটিতে মুখ থুবড়ে পড়ে গেলাম। এমন সময় বৃষ্টি শুরু হলো। জোরে জোরে বাজ পড়তে শুরু করলো। মনোজ আর রঞ্জিতকে দেখলাম আমাদের মারার জন্য এগিয়ে আসছে। আমি ভগবানকে ডাকতে শুরু করলাম যাতে ভগবান আমার সন্তানকে পাপীদের হাত থেকে রক্ষা করেন। ভগবান আমার কথা শুনল। হঠাৎ দেখলাম মুহূর্তের মধ্যে দুজনের মাথায় বাজ পড়ে দুজনেই ঝলসে গেল চোখের সামনে। পাপীদের বিনাশ হলো। আমি এইবার শরীরের সর্বশক্তি প্রয়োগ করে আমার ছেলেকে নিয়ে গাড়ির সামনের সিটে বসলাম। তারপর গাড়ি চালাতে থাকলাম। অবশেষে এখানে এসে গাড়ি থামলো। বেরিয়ে আসার পর বুঝতে পারলাম আপনার ঠাম্মি আমাকে আপনার কাছে পৌঁছে দিতে সাহায্য করেছে। এইবার আমার শেষ। আমি জানি আমার মা, বাবা, দাদা কেউই আর এই জন্মে আমার মুখ দর্শন করতে চায় না। তাদের কাছে আমি অনেক আগেই মৃত। তাই আমার আর কোনো পিছুটান রইল না। আমি মুক্ত, আমি মুক্ত, আমি মুক্ত। ধীরে ধীরে অনন্যা মিলিয়ে যেতে থাকলো চোখের সামনে। ঠাম্মাকে আবার দেখতে পাচ্ছে না প্রিয়তোষ। বুঝতে পারল ওদের কাজ শেষ হয়েছে, এবার প্রিয়তোষের কাজ শুরু। বাচ্চাটাকে গাড়ি থেকে বের করলো। অদ্ভুত ব্যাপার,
বাচ্চাটা প্রিয়তোষের কোলে উঠে কাঁদার পরিবর্তে খিলখিল করে হাসতে থাকলো। এ হাসি যেন আনন্দের হাসি, নিশ্চিন্তের হাসি। প্রিয়তোষ বুঝতে পারল তার দায়িত্ব অনেক বেড়ে গেল। বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করতে হবে এবং তার সাথে আর কোনো অনন্যাকে যাতে এভাবে অসহায়ভাবে প্রাণ হারাতে না হয় সেই বার্তা সমাজকে দিতে হবে। অনন্যার এই জীবনের গল্পটা শুধুমাত্র একটা কাহিনী না, এরকম শত শত অনন্যা হয়তো ঘুরে বেড়াচ্ছে সমাজের বুকে বেওয়ারিশ হয়ে, যাদের কোলে হয়তো আছে অনেক অনেক পিতৃ পরিচয়হীন বাচ্চারা। আসুন আমরা সমাজকে বোঝাই, কারোর আবেগ নিয়ে স্বপ্ন নিয়ে না খেলতে, শুধুমাত্র শরীরকে ভোগ করার জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাউকে শয্যা সঙ্গী না বানিয়ে বরং হাতে হাত রেখে হয়ে উঠুন কারোর মনের মতন বন্ধু। প্রমাণ করুন নিজেদের পৃথিবীর যোগ্যতম প্রাণী হিসেবে, যে প্রাণীর নাম মানুষ। এই অডিও স্টোরিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এরকম আরো নতুন নতুন অডিও স্টোরি শোনার জন্য মহাদীপ্ত সিনেমা হাউস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুললে চলবে না। দেখা হচ্ছে নতুন গল্প নিয়ে আপনাদের সাথে, ততক্ষণের জন্য টাটা।